হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে ঘটে এবং সেই সংক্রান্ত আমাদের ক্লাস 10 লেভেলে যে ধরনের ইকুয়েশান প্রয়োজন হয় সেই ইকুয়েশান আমরা এখানে ডিরাইভ করব। সেই সংক্রান্ত একটা আধ প্রবলেমও করব। আর ভিডিওর শেষে আমরা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে এই প্রিজমে কোনো সাদা আলো এসে যদি পড়ে তাহলে সেই সাদা আলো যে সাতটা বিভিন্ন রঙে ভেঙে যায়, অর্থাৎ আলোর যে বিচ্ছুরণ ঘটে সেই বিচ্ছুরণ নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করব। তো এই আলোচনায় প্রবেশ করার আগে আমরা একটু প্রিজম সম্পর্কে জেনে নেব। আসল প্রিজম এই রকম দেখতে, অর্থাৎ এটাই একটা প্রিজম। তো লক্ষ্য করো, প্রিজমের এই যে পাশটা থাকে, এই পাশটা দেখো ঘষা পাশ, অর্থাৎ অস্বচ্ছ, একে বলা হচ্ছে বেস। আর দেখো দুটো স্বচ্ছ তল থাকে, এই দুটো হচ্ছে প্রতিসারক তল। অর্থাৎ এই ঘষা পাশ বা বেসের মধ্যে দিয়ে কিন্তু আলো প্রবেশও করতে পারে না, আলো বেরিয়েও আসতে পারে না। কিন্তু এই প্রতিসারক তলে আলো প্রবেশ করে আবার ওপাশ থেকে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে আসতে পারে, আবার এই প্রতিসারক তলে আলো পড়ে এ পাশ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু দেখো তোমাদের দিকে যদি আমি প্রিজমকে ধরি তাহলে দেখো এই প্রিজমের সামনেটা একটা ত্রিভুজের মতো দেখায়। তাই আমরা প্রিজম সংক্রান্ত যে কোনো ছবি আঁকার সময় প্রিজমকে আমরা ত্রিভুজের মতো করে আঁকি। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ওপরের অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল অথবা প্রতিসারক কোণ। প্রিজম কোণ অথবা প্রতিসারক কোণ, এই দুটো বলেই আমরা এটাকে সম্বোধন করে থাকি। তো দেখো এই একটা প্রিজম যদি আমরা ধরে নিই, আর এই এ কোণ হচ্ছে প্রতিসারক কোণ। একে আমরা প্রিজম কোণও বলে থাকি। আর এইটা হচ্ছে বেস বা ভূমি, অর্থাৎ ওই যে আমরা যে ঘষা যে তলটা দেখলাম সেটাই হচ্ছে এই বেস। এখন দেখো আমি যদি একটা যে কোনো রঙের আলো প্রিজমের ওপর ফেলি তাহলে দেখো আলোটা এখানে এসে পড়লে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। প্রতিসরণের যে আমরা ছবি আমরা জানি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো অবিলম্বের কাছে সরে আসে। তাহলে আমি যদি এই বিন্দুতে এই তলের ওপর, এটাই এখন প্রতিসারক তল, এর ওপর যদি লম্ব টানি তাহলে দেখো প্রিজমে ঢোকার পরে আলো এরকমভাবে গেল। এখন দেখো এখানে আবার আর একটা প্রতিসারক তল, তাই এখানেও আলোর প্রতিসরণ হবে। তাহলে এই তলের ওপর আমি যদি একটা লম্ব টানি, এখন দেখো আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ঢুকছে, তাই আলো প্রতিসারক তলের ওপর যে অভিলম্ব সেই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ বেসের দিকে সরে আসবে। তাহলে দেখো এই হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের মোটামুটি একটা পথ, অর্থাৎ যে পথে আলো প্রতিষ্ঠিত হচ্ছে। এখন যদি এই প্রিজমটা না থাকতো তাহলে দেখো আলো সোজা এই পথে বেরিয়ে যেত। এটা আলোর প্রকৃত গতিপথ। প্রিজম না থাকলে আলো যে পথে যেত, আর প্রিজম থাকার ফলে আলোর প্রতিসরণ হচ্ছে, তাই আলোর গতিপথ বেঁকে গেছে। তাহলে আগের গতিপথের সাথে সে কত অ্যাঙ্গেলে বেঁকে গেছে, সেই অ্যাঙ্গেলটা কোনটা? এইটা। এটাকে বলা হচ্ছে ডেল্টা। আমরা একে চ্যুতিকোণ বলি। চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ বা ইংলিশে একে বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এখন দেখো এই বিন্দুগুলোর একটু নামকরণ করতে হবে আমাদের। ধরো এটা পি, এটা কিউ, এটা সি, এটা, আর এই দুটো অভিলম্বকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে একটা জায়গায় ছেদ করবে, এটাকে আমরা ডি বলছি। এখন আমরা সিম্পল কিছু জ্যামিতিক সিদ্ধান্তের সাহায্য নেব, নিলেই আমরা কিছু ইকুয়েশান পেয়ে যাব। দেখো একটা ত্রিভুজ যদি থাকে এবং সেই ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এই কোণকে বলা হচ্ছে বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ। এটাকে আমরা যদি ডেল্টা দিয়ে বলি তাহলে অন্তস্থ বিপরীত দুটো কোণ, অর্থাৎ এই বহিস্থ কোণের বিপরীত দুটো অন্তস্থ কোণ যদি θ1 আর θ2 হয়
তাহলে আমরা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে ডেল্টা সমান সমান θ1 প্লাস θ2। এই সিদ্ধান্তটা আমরা এখন কাজে লাগাবো। কীরকম দেখো, এখানে ত্রিভুজ সিপিকিউ থেকে পাই কি পাই, দেখো এই যে ত্রিভুজ সিপিকিউ, এই ত্রিভুজের দেখো বহিস্থ কোণ হচ্ছে ডেল্টা, আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা একটা আর এইটা একটা। তাহলে আমরা লিখতে পারি দেখো বহিস্থ কোণ ডেল্টা সমান সমান, দেখো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিপিকিউ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেল বলতে আমরা বলবো অ্যাঙ্গেল সিকিউপি প্লাস অ্যাঙ্গেল সিকিউপি। এখন দেখো এই সিপিকিউ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সিকিউপি এদের মান কত সেটা বোঝার জন্যে আমাদের এই অ্যাঙ্গেলের নামকরণ করতে হবে। এখানে দেখো এই আপতন কোণ আমরা যদি I1 নাম দিই, এই প্রতিসরণ কোণ হচ্ছে R1 নাম দিচ্ছি, এই কোণের মান হচ্ছে R1। আর এখানে দেখো এটা আপতন কোণ হচ্ছে R2 আর এখানে প্রতিসরণ কোণ হচ্ছে I2। তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আপতন কোণকে আমরা R2 আর প্রতিসরণ কোণকে I2 নাম দিলাম কেন? আমরা সাধারণত আপতন কোণকে I দিয়ে প্রকাশ করি। আসলে আলো যদি এ পাশ থেকে আবার এদিকে আসে তাহলে এটা আবার আপতন কোণ হয়ে যাবে, এটা প্রতিসরণ কোণ হয়ে যাবে। সেই হিসেবে এইভাবেই সাধারণত বিভিন্ন বইতে এইভাবেই নামকরণ করা থাকে। তো দেখো এখানে এইটা যেহেতু অভিলম্ব আর আলোর এটা যাওয়ার পথ অর্থাৎ এই পথেরই এক্সটেনশান, তাহলে দেখো এই পুরো কোণটা I1 আর এইটুকু হচ্ছে R1, তাহলে এইটা নিশ্চয়ই হবে I1 মাইনাস R1। আমি আরেকবার বলছি, যেহেতু এই রেখা সেম অর্থাৎ অভিলম্ব আর এই রেখাটাও সেম অর্থাৎ এই রেখারই এক্সটেনশান, তাহলে এই কোণ আর এই পুরো কোণটা বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে এই পুরো কোণটা I1 হলে এই পুরো কোণটা এখানেও I1 হবে, আর যেহেতু এইটুকু R1 তাহলে এটা হবে I1 মাইনাস R1। একইভাবে এই অ্যাঙ্গেলটা হবে I2 মাইনাস R2। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি I1 মাইনাস R1 প্লাস এইটার মান, আর এটার মান পাচ্ছি দেখো I2 মাইনাস R2। এটাকে একটু সিম্পলিফাই করলে দেখো লেখা যায় I1 প্লাস I2 মাইনাস অফ R1 প্লাস R2। তাহলে পেলাম ডেল্টা সমান সমান এইটা, এটা 1 নাম্বার সমীকরণ। এখন দেখো আমরা আর একটা উপপাদ্যর সাহায্য নেব। কি উপপাদ্য? যে কোনো একটা চতুর্ভুজ সে যে কোনো রকমেরই হোক, তার অ্যাঙ্গেল চারটে যদি θ1, θ2, θ3 আর θ4 হয়, তাহলে এই চারটে অ্যাঙ্গেলের যোগফল দ্যাট ইজ θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস θ4 সমান সমান 360 ডিগ্রি হবে। এটা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে দেখো আমরা এবার চতুর্ভুজ APDQ থেকে পাচ্ছি APDQ, এই চতুর্ভুজ থেকে আমরা দেখো কি পাচ্ছি। কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল D, এই যে অ্যাঙ্গেল D, আর সাথে দেখো এই যে একটা অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেলটা আর এখানকার দেখো পুরো অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি APD প্লাস APD প্লাস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে লিখতে পারি AQD, দ্যাট ইজ ইকুয়াল টু এই উপপাদ্য অনুযায়ী 360 ডিগ্রি। এখন দেখো এই তলের ওপর এটা অভিলম্ব, তাহলে নিশ্চয়ই APD এটা 90 ডিগ্রি। একইভাবে এই অ্যাঙ্গেল AQD এটাও দেখো 90 ডিগ্রি। তাহলে দেখো এটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে 90 90 180,
সেটা এ পাশে গেলে বিয়োগ হয়ে 360 থেকে 180 বাদ গেলে 180ই থাকে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান 180 ডিগ্রি। এটা 2 নাম্বার ইকুয়েশন। আমরা আর একটা উপপাদ্যের সাহায্য নেব, সেটা কি, যে কোনো ত্রিভুজ তার 3টে কোণ যদি θ1, θ2 আর θ3 হয়, তাহলে এই 3টে কোণের সমষ্টি অর্থাৎ θ1 প্লাস θ2 প্লাস θ3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এটা আমরা কোন ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করব? এখানে লক্ষ্য করো, আমরা এখানে এই ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করব, অর্থাৎ ত্রিভুজ PDQ, অর্থাৎ নিচের এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, ত্রিভুজ PDQ থেকে পাচ্ছি কি পাচ্ছি দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R2, দ্যাট ইজ R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান 180 ডিগ্রি এই উপপাদ্য অনুযায়ী। তাহলে দেখো আমরা এটাকে 3 নাম্বার ইকুয়েশন যদি নাম দিই, তাহলে দেখো ইকুয়েশন 2-এরও ডান পাশে 180 ডিগ্রি, আবার ইকুয়েশন 3-এরও ডান পাশে 180 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই দুটো বাঁ পাশ সমান হবে, অর্থাৎ বাম পক্ষ দুটো সমান হবে এই দুটো ইকুয়েশনের। অর্থাৎ ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 থেকে পাচ্ছি দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি অতএব সমান সমান R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল ডি। এবার দেখো দুপাশ থেকে অ্যাঙ্গেল ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এ সমান সমান R1 প্লাস R2। আমরা এটাকে শর্টে জাস্ট এ ইকুয়াল টু R1 প্লাস R2ও লিখে থাকি অনেক সময়, অর্থাৎ এ হচ্ছে এই কোণের মান। তো এটা আমরা একটা রিলেশন পেলাম, এটা হচ্ছে 4 নাম্বার রিলেশন। আর দেখো এটাই যদি আমি এখন 1 নম্বরে বসিয়ে দিই, অর্থাৎ R1 প্লাস R2-র মান এ যদি আমরা এটাকে বসিয়ে দিই, তাহলে দেখো ডেল্টা পাচ্ছি। অতএব ডেল্টা অর্থাৎ চ্যুতিকোণ বা ডেল্টা সমান সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন প্রিজমের ক্ষেত্রে। এবার আমরা প্রিজমের চ্যুতিকোণ সম্পর্কে, চ্যুতিকোণের কোণ নিয়ে যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশন সম্পর্কে সামান্য একটু আলোচনা করব। দেখো একটা আলো যখন প্রিজম দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে তখন তার যে চ্যুতিকোণ হবে সেই চ্যুতিকোণের মান কি কি বিষয়ের ওপর নির্ভর করছে, I1, I2 এবং এ। এবার দেখো একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে এর মান কনস্ট্যান্ট, অর্থাৎ প্রিজমের অ্যাঙ্গেলটা তো একই থাকবে। সেটা যদি থাকে I1-এর উপরই নির্ভর করছে I2 কি হবে, অর্থাৎ আমি I1-কে যদি কন্ট্রোল করি, চেঞ্জ করি, তাহলে I2 সেই অনুযায়ী চেঞ্জ হবে। অর্থাৎ একটা বিশেষ রঙের আলো যদি আমি প্রিজমের ওপর ফেলি, তাহলে তার চ্যুতিকোণের মান প্রধানত কন্ট্রোলড হবে I1 দিয়ে, অর্থাৎ এই আমি যে I1-এ অর্থাৎ যে আপতন কোণে প্রিজমে আলোটা ফেলছি। এই I1-এর মান বিভিন্ন রকম করে আমরা যে গ্রাফটা পেতে পারি, অর্থাৎ I1-এর মান পরিবর্তন করলাম 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম করে করে যদি চেঞ্জ করি, তাহলে I2ও চেঞ্জ হবে এবং সাথে সাথে ডেল্টার মানও চেঞ্জ হবে। এই বিভিন্ন ডেল্টা অর্থাৎ বিভিন্ন চ্যুতিকোণ আর বিভিন্ন I, এটা নিয়ে আমরা যদি প্লট করি তাহলে দেখো আমরা এরকম পাবো গ্রাফটা। এদিকে হচ্ছে আপতন কোণ, I মানে আপতন কোণ, আর এদিকে হচ্ছে ডেল্টা বা চ্যুতিকোণ। তাহলে আমরা গ্রাফ পাবো এরকম একটা সিমেট্রিক গ্রাফ। এখানে দেখো এই আপতন কোণ আমরা যেটা বলেছি এই I1, সেই I1-এর ওপর আবার I2ও নির্ভরশীল। তার মানে গ্রাফের মধ্যে আমরা সেই I2-র আন্দাজও পাবো এখান থেকে। কীরকমভাবে দেখো, আমরা যে কোনো একটা চ্যুতির মান ধরো 30 ডিগ্রি, অর্থাৎ সেটা ডেল্টা ড্যাশ, তাহলে দেখো তার কোরেসপন্ডিং দেখো আমি একটা যদি দাগ টানি, এই দাগের ওপর সব জায়গায় চ্যুতিকোণ একই, অর্থাৎ তখন I1 পাবো আমি এইটা, এটা হচ্ছে I1।
আর কোরেসপন্ডিং I2 দেখো এইটা। আমরা যেহেতু ড্যাশ বলেছি তাহলে এটা ড্যাশ দিয়ে প্রকাশ করছি। দেখো চ্যুতিকোণ আমি যদি বাড়াতে থাকি অর্থাৎ ওপরের দিকে যাই, এই অ্যাক্সিস বরাবর ওপরে গেলে চ্যুতিকোণের মান বাড়ছে, সেক্ষেত্রে দেখো I1 এর মান কমে গেল আর I2 মান দেখো বেড়ে গেল। অর্থাৎ যত আমি ডেল্টার মান বাড়াবো I1 আর I2 মধ্যে মানের ডিফারেন্স বাড়তে থাকবে। একইভাবে আমি যদি ডেল্টার মান কমাতে থাকি দেখো, তাহলে দেখো I1 কাছে চলে আসবে I2, অর্থাৎ এদের মান কাছে আসতে থাকবে। আর যেখানে চ্যুতিটা মিনিমাম হবে, অর্থাৎ যে জায়গাটায় বিচ্যুতিটা মিনিমাম, এটাকে আমরা ডেল্টা মিন দিয়ে প্রকাশ করি, ডেল্টা মিনিমাম, সেখানে দেখো একটাই মান পাবো, I1 আর I2 মান একই হয়ে যাবে সেখানে। অর্থাৎ এখানে I1 = I2 এই পজিশানে। তাহলে আমরা দেখলাম যে প্রিজমে যখন আলোর প্রতিসরণ হবে তখন আলোর সবচেয়ে কম বিচ্যুতি হওয়ার শর্ত হচ্ছে I1 = I2 হতে হবে। এবার এসো আমরা ঝটপট দেখে নিই যে আমাদের ক্লাস 10 লেভেলের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কি ধরনের প্রবলেম আসতে পারে এই রকম ইকুয়েশান থেকে। তো দেখো একটা প্রবলেম ওরকম আছে এখানে, 30 ডিগ্রি প্রতিসারক কোণযুক্ত কোনো পাতলা প্রিজমের একটি প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলে কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 30 ডিগ্রি, এক্ষেত্রে নির্গম কোণ কত হবে? এখানে নির্গম কোণ শব্দটা তোমাদের একটু নতুন লাগতে পারে। নির্গম কোণ বলতে এইটা বোঝানো হয়েছে, অর্থাৎ I2 মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে কি দেওয়া আছে। তো দেখো এখানে বলা আছে 30 ডিগ্রি প্রতিসারক কোণযুক্ত কোনো প্রিজম, তাহলে এর মান 30 ডিগ্রি, তাহলে এখানে আমাকে দেয়া আছে A = 30 ডিগ্রি। আর 60 ডিগ্রি হচ্ছে আপতন কোণ, এই কোণে আপতিত হচ্ছে, তার মানে I1 এর মান হচ্ছে 60 ডিগ্রি। এবার বলছে যে আলোকরশ্মির চ্যুতি কোণ হয়, এই কোণে আপতিত হলে আলোকরশ্মির চ্যুতি কোণ হয়, দ্যাট ইজ ডেল্টা = 30 ডিগ্রি। তাহলে বলছে I2 মান কত? তাহলে দেখো এটা খুব সিম্পল প্রবলেম, জাস্ট এখানে মান বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, কারণ চ্যুতি কোণের ফর্মুলা এটা। তাহলে দেখো এখানে আমাদের বলা হচ্ছে ডেল্টা, এখানে দেখো আমরা এখানে যদি মান বসিয়ে দিই যে ডেল্টা = তোমার আছে 30 ডিগ্রি, আর I1 এর মান আছে 60 ডিগ্রি, I2 মান বের করতে হবে, আর এর মান আছে 30 ডিগ্রি। তো দেখো এটা আমরা জাস্ট সাইড চেঞ্জ যদি করি তাহলে দেখো আমরা পাচ্ছি I2 = 0 ডিগ্রি, অর্থাৎ এই 1 নাম্বার অপশানটা আমাদের হবে। এই রকম ছোটোখাটো প্রবলেম আমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা যদি এই ডেরিভেশনটা ভালো করে না বোঝো বা মাথায় না রাখো, তাহলে কিন্তু এই সূত্র এটা প্রয়োগ করা কিন্তু অনেক সময় করতে গিয়ে ভুল হয়ে যায় বা প্রয়োগ করতে অসুবিধে হতে পারে। তাই আমাদের প্রমাণগুলো মাথায় রাখতে হবে, কিভাবে প্রমাণ করা হলো, কোন অ্যাঙ্গেলকে কি বলা হচ্ছে সেটাকে মাথায় রাখতে হবে। আশা করি এইটুকু তো তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় এই সংক্রান্ত যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। এবার আমরা প্রিজমের মধ্যে সাদা আলোর বিচ্ছুরণ নিয়ে কথা বলবো। তো সাদা আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়? সাদা আলো যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙের আলোতে ভেঙে যায়, তখন আমরা এই ঘটনাকে সাদা আলোর বিচ্ছুরণ বলি। বিচ্ছুরণ শুধু সাদা আলোরই না, যে কোনো যৌগিক আলোর হয়। যৌগিক আলো কাকে? যে আলোর মধ্যে একাধিক রঙের আলো মিশে থাকে। এবার সেই মিশে থাকা আলোগুলো যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়া শুরু করে তো, এবং তারা এভাবে আলাদা হয়ে গেল রঙগুলো, মনে করো আমার এই আঙুলগুলো এক একটা রঙের আলো, তারা একসাথে এভাবে মিশেছিল, এবার কোনো মাধ্যমে যাওয়ার সময় সেই রঙগুলো এভাবে আলাদা হয়ে গেল, তখন আমরা রঙগুলোকে দেখো আলাদা আলাদা করে চিনতে পারবো। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ বা যৌগিক আলোর বিচ্ছুরণ। দেখো আমরা যদি সাদা আলো প্রিজমের ওপর ফেলি, তাহলে এই সাদা আলোর মধ্যে যে 7টা রং আছে সেই রঙগুলো বায়ুতে থাকার সময় একই সাথে একই দিকে যাচ্ছিল, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু একই আপতন কোণে আপতিত হয়েছে I। স্নেলের সূত্র অনুযায়ী আমরা জানি sin I/sin R = a μ g। প্রিজম কাঁচ দিয়ে তৈরি, সেহেতু
এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করছি, আর বায়ু যেহেতু এয়ার তাই এ দিয়ে প্রকাশ করছি, তাই এমইউ জি হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক। লাল রঙের জন্যে এই প্রতিসারাঙ্কের মান যা হবে, নীল রঙের জন্য প্রতিসারাঙ্কের মান সামান্য আলাদা। এই আলাদা হওয়ার জন্য এই আর এর মানও, অর্থাৎ প্রতিসরণ কোণের মান এখানে বিভিন্ন রঙের আলাদা আলাদা হয়ে যাবে। এবং শুধু তাই না, বেগও, অর্থাৎ বিভিন্ন রঙের আলোর বেগ এই কাচের মধ্যে ঢোকার ফলে আলাদা আলাদা হয়ে যায়। তার ফলে রঙগুলো তখন আর একসাথে চলতে পারে না, তারা পৃথক হয়ে যায়। কীরকমভাবে পৃথক হয়? একটা রং ধরা যাক এভাবে যাচ্ছে, আর একটা রং এভাবে যাচ্ছে। এভাবে গিয়ে আবার এখান থেকে আবার প্রতিষ্ঠিত হয়ে এরকমভাবে বেরিয়ে আসছে। এবার আমরা যদি একটা সাদা পর্দা ফেলি, এখানে সাদা পর্দা রাখি, তাহলে দেখো বিভিন্ন রঙের রং আমরা এখানে দেখতে পাবো। আমরা জানি বেনিয়াসহ কলা বা ভিবজিওর, এটা দিয়ে আমরা 7টা রঙকে মনে রাখি। তো বেগুনি রং কোথায় থাকবে? বেগুনি রং থাকবে কিন্তু একদম নিচে, এটা মাথায় রাখতে হবে, বেগুনি। এই বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ সেটা মোটামুটি 4000 অ্যাংস্ট্রমের কাছাকাছি। মনে রাখতে হবে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে যদি বেগুনি থাকে তাহলে নিশ্চয়ই সবচেয়ে ওপরেরটা হচ্ছে লাল। তাহলে বেগুনি, এরপরে থাকবে নীল, এটা থাকবে আকাশী, এখানে থাকবে সবুজ, এখানে হলুদ, আর এটা হচ্ছে কমলা। তো এইভাবে থাকবে সাদা পর্দার ওপর বিভিন্ন রঙগুলো। এখানে লাল রঙের ওয়েভলেন্থ একটু মনে রাখার চেষ্টা করবে, মোটামুটি 7500 অ্যাংস্ট্রমের কাছাকাছি। আর হলুদ আলোর ওয়েভলেন্থ মোটামুটি 6000-এর আশেপাশে। তাহলে দেখো এই লাল আলো যেটা লাস্ট বর্ণ আর বেগুনি আলো, এই দুটোর মধ্যে দেখো এদের অ্যাভারেজ করলে ওয়েভলেন্থের মোটামুটি এর কাছাকাছি হচ্ছে। তাই হলুদকে আমরা বলে থাকি মধ্যম বর্ণ। এর কারণ হলো লাল আলো আর বেগুনি আলোর মোটামুটি মাঝামাঝি ওয়েভলেন্থ থাকে হলুদের। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে 7টা রঙে ভেঙে গেল, তো এর মধ্যে কোন রঙের আলোর বিচ্যুতি সবচাইতে বেশি আর কোন রঙের আলোর বিচ্যুতি সবচাইতে কম? দেখো আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারি। বিচ্যুতি কোণ আমরা আগেও বলেছি, সেটা কি, যে আলো যে পথে যাওয়ার কথা ছিল আর এখন যে পথে যাচ্ছে এদের মধ্যে যে অ্যাঙ্গেল। তো দেখো আলোর যাওয়ার কথা ছিল এই পথে, বায়ুতে যেহেতু সব রঙের আলো একই সাথে চলছিল, তাই তারা সব রঙের আলো একই সাথে এই পথে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রিজম দ্বারা আলোর প্রতিসরণের ফলে দেখো তারা বিভিন্ন পথ ধরেছে। তার মধ্যে দেখো এই লাল আলো যে পথ ধরেছে সেই অ্যাঙ্গেলটা দেখো, লাল আলোর বিচ্যুতি কোণ হচ্ছে এইটা, ডেল্টা রেড। আর খেয়াল করো বেগুনি আলো দেখো এখানে, আর বেগুনি আলোর বিচ্যুতির পথ হচ্ছে এইটা, বেগুনি আলোর বিচ্যুতির পথ মোটামুটি এইটা। তাহলে দেখো বেগুনি আলোর বিচ্যুতি কোণ হচ্ছে এইটা, ডেল্টা ভায়োলেট। তোমরা যদি স্কেল ধরে আঁকো তাহলে নিশ্চয়ই দেখতে পাবে, এবং এখানেও দেখে বোঝা যাচ্ছে যে ডেল্টা ভায়োলেট অনেক বেশি ডেল্টা আর এর চেয়ে। অর্থাৎ বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচাইতে বেশি, আর এক্ষেত্রে লাল আলোর বিচ্যুতি সবচাইতে কম। এই ধরনের প্রশ্ন অনেক সময় এমসিকিউ বা ছোট প্রশ্ন আকারে আসতে পারে। ওয়েভলেন্থগুলো তোমরা একটু মনে রাখবে। আশা করি এই বিষয়টা তোমাদের ভালো লেগেছে। আমরা পরের ভিডিওতে আলোচনা করব কাচ ফলকে আলোর প্রতিসরণ নিয়ে, এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।
সেটা হচ্ছে প্রিজম যেমন সাদা আলোকে এরকম 7টা রঙে ভেঙে দিতে পারে, আমরা 7টা আলো আলাদা, 7টা রঙের আলো আলাদা আলাদাভাবে চিনতে পারি প্রতিসরণের পরে, কিন্তু কাঁচ ফলক অর্থাৎ একটা বইয়ের মতো শেপের একটা কাচের ফলক, তার ওপর যদি সাদা আলো ফেলি তাহলে আমরা কি সেখানে 7টা রঙের আলো দেখতে পাবো? অর্থাৎ আলোর বিচ্ছুরণ সেখানে আমরা কি দেখতে পাবো নাকি পাবো না? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরে আসব পরের ভিডিওতে। ততদিন তোমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো।